কবি মধুসূদন দত্ত বলে গেছে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এই পৃথিবীতে যার জন্ম আছে তারই আছে মৃত্যু। সে হোক না মানুষ অথবা বিশাল বড় কোনো সাম্রাজ্য। যেমন মুঘল সাম্রাজ্য সারা ভারতবর্ষ দাপিয়ে বেরিয়েছে, আবার একসময় সেই মুঘল সাম্রাজ্য ক্রমশই দুর্বল হতে থাকে এবং ভারতের ইতিহাস থেকে মুছে যায়। এর কারণ কি? আজকে আমরা জানব মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ এবং আঞ্চলিক শক্তির উত্থান। ১৭০৭ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব অর্থাৎ মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট মারা যান। এরপর থেকে যতগুলো সম্রাটই এসেছে, যেমন ধরো বাহাদুর শাহ ফার্স্ট, জাহাঙ্গীর শাহ, ফারুকশিয়ার, এই সমস্ত সম্রাট ছিল দুর্বল। এই কারণে ক্রমশ মুঘল সাম্রাজ্য পতনের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। ১৭০৭ সালে ঔরঙ্গজেব মারা যাওয়ার আগে থেকেই মুঘল সাম্রাজ্যের পতনের ভিত শক্ত হয়। এই ভারতবর্ষে বরাবরই হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন এই সব জনজাতিদের বাস। এখন তারা যদি মুসলিম না হয় তো তাদেরকে ট্যাক্সের আওতায় আনতে হবে। কেন তাদের ট্যাক্স দিতে হবে? তারা অমুসলিম বলে? এটা কি ভালো সিদ্ধান্ত? এই সিদ্ধান্তের দরুন আস্তে আস্তে মানুষের মনে নেগেটিভ ইম্প্যাক্ট পড়া শুরু হয়। এছাড়াও তার গোঁড়া ধার্মিকতার জন্য তিনি গান বাজনাও বন্ধ করে দেন রাজদরবারে। তিনি নিজের পিতাকে বন্দি বানান, নিজের ভাইদের হত্যা করেন। সেই সময়ের মহান শিখগুরু তেজ বাহাদুরকে তিনি প্রকাশ্যে হত্যা করেন। এছাড়াও শিবাজির ছেলে সম্ভাজিকেও তিনি হত্যা করেন। এত সমস্ত ক্রিয়াকলাপ সাধারণ মানুষ ভালো চোখে দেখেনি এবং ক্রমশই তার মৃত্যুর পর থেকে শুরু করে আগামী ৫০ বছরের মধ্যে মুঘল সাম্রাজ্যের পতন হয়। ১৭০৭ থেকে ১৭৫৭, ঔরঙ্গজেবের মৃত্যু থেকে শুরু করে পলাশির যুদ্ধ, এই ৫০ বছরের মধ্যেই মুঘল সাম্রাজ্য সম্পূর্ণ ভেঙে পড়ে। এই ৫০ বছরে কি এমন হয় যেটাই মুঘল সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেয় এবং ক্রমশই ইউরোপীয় শক্তির উত্থান ঘটে ভারতবর্ষে? আমরা জানব প্রতিটি কারণ এবং সেই কারণগুলোর বিশ্লেষণ আমরা করব। মুঘল সাম্রাজ্যের অবনতির মূল কারণ হিসেবে বলা যেতে পারে প্রশাসনিক দুর্বলতাকে। জাহাঙ্গীর ও শাহজাহান, ঔরঙ্গজেবের আগের যে রাজারা ছিল, তারা ছিল খুব শৌখিন এবং যুদ্ধের থেকে তারা বেশি গুরুত্ব দিয়ে ফেলে শিল্পকলা, শৌখিনতা, এই সমস্ত জিনিসগুলোর ওপর। এবং ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটগুলো, যেমন বাহাদুর শাহ ফার্স্ট, যেমন জাহাঙ্গীর শাহ, যেমন ফারুকশিয়ার, এরা ছিল অযোগ্য ও দুর্বল। সেই সময়ে যারা অভিজাত ছিল, প্রচুর টাকার মালিক, তাদের আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসে এই সমস্ত রাজারা। এই সমস্ত রাজারা সেই সময়ে ধনী ব্যক্তিদের কন্ট্রোলে চলে আসে এবং তাদের কথায় ওঠা বসা শুরু হয়। পরবর্তী কারণ সামরিক শক্তির অবনতি। মুঘল সেনাবাহিনী আধুনিক হতে পারেনি। ইউরোপিয়ান টেকনোলজির কাছে মুঘল সেনাবাহিনী ছিল ব্যাকওয়ার্ড, যেটা করে আধুনিক যুদ্ধ করা সম্ভব না। এছাড়াও মুঘল সাম্রাজ্যের ওপর ছত্রপতি শিবাজির নেতৃত্বে মারাঠা আক্রমণ হয় বারবার। দিল্লিতে নাদির শাহের লুণ্ঠন চলে ১৭৩৮ থেকে ১৭৩৯ সাল নাগাদ। আফগান রাজা আহমদ শাহ আবদালির আক্রমণ হয় ১৭৫৬ থেকে ৫৭ সালে। বারবার যে বহিঃশত্রুর আক্রমণ ঘটছে, এই কারণে প্রত্যেকবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে মুঘল সাম্রাজ্য। এই দুটো প্রধান কারণ ছাড়াও আরও কারণ রয়েছে মুঘল সাম্রাজ্যের পতনের পেছনে। যেমন জায়গিরদারি ও মনসবদারি সংকট দেখা দেয় সেই সময়ে। পর্যাপ্ত পরিমাণ জায়গির কমে যাওয়ায় ট্যাক্স কালেকশনে সমস্যা হয়, দুর্নীতি বাড়তে থাকে এবং অভিজাতদের উপর নির্ভর করতে শুরু করে রাজারা। অভিজাতদের থেকে বিশাল পরিমাণে ঋণ গ্রহণ করে রাজারা এবং ক্রমশই ডিপেন্ডেন্ট হয়ে যায় অভিজাতদের ওপর। এবং সেই সময় ভীষণ অর্থনৈতিক সংকট দেখা দেয় দেশে। চারিদিকে চলে কৃষক বিদ্রোহ। অতিরিক্ত কর আদায় মুঘল সাম্রাজ্যের সাধারণ মানুষের মনে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে শুরু করে। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে রাজস্ব অর্থাৎ ট্যাক্স কালেকশন করার পরিমাণ আস্তে আস্তে হ্রাস পায়, কোষাগার শূন্য হয়ে যায়। এখন যদি কোনো দেশের কোষাগার শূন্য হয়ে যায় কোনো সাম্রাজ্যের, সেই ক্ষেত্রে তারা নতুন যুদ্ধাস্ত্র কেনার জন্য প্রপার পয়সা পাবে না। এবং শেষ মেন কারণের মধ্যে পড়ে আঞ্চলিক শক্তির উত্থান। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল যখন হয়ে যায়, অর্থাৎ মুঘল সাম্রাজ্য দিল্লি থেকে মেনলি কন্ট্রোল করে, এটা হলো মুঘল সাম্রাজ্যের সেন্টার যখন শিথিল হয়ে যায়, এর শক্তি যখন হারিয়ে যায়, আশেপাশের আঞ্চলিক শক্তিগুলোর ক্ষমতা কিন্তু বেড়ে যায়। এই কারণে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়। কেন্দ্র কি করে? সমস্ত আঞ্চলিক শক্তিগুলোকে একসাথে ধরে রাখে এবং তাদের কন্ট্রোলে রাখে। কিন্তু এক্ষেত্রে তিনটে প্রধান আঞ্চলিক শক্তি দিল্লির কন্ট্রোল থেকে বেরিয়ে যায়।
তার মধ্যে প্রথম হলো অযোধ্যা, সেকেন্ড বাংলা এবং থার্ড হায়দ্রাবাদ। এই তিনটে আঞ্চলিক শক্তি প্রধান শক্তিরূপে মোগল সাম্রাজ্যের সামনে বাধা হয়ে দাঁড়ায়। আমরা যে আঞ্চলিক শক্তিগুলো দেখলাম তার মধ্যে প্রধান শক্তি বাংলা। বাংলার সেই সময়ের নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। একটু পরেই আমরা বাংলার মুর্শিদ কুলি খান সম্বন্ধে জানব। এখন শুধু নামগুলো আমরা জেনে নিই যে বাংলায় কে কে শাসন করেন সেই সময়। বাংলার প্রতিষ্ঠাতা বলা যায় মুর্শিদ কুলি খানকে, এবং তার পরবর্তীকালে আলিবর্দী খান, এবং তারও পরবর্তীকালে সিরাজউদ্দৌলা বসে সিংহাসনে। এবং পরবর্তী আঞ্চলিক শক্তির মধ্যে পড়ে হায়দ্রাবাদ, যার শাসককে বলা হতো নিজাম। যেমন বাংলার শাসককে বলা হয় নবাব, তেমনি হায়দ্রাবাদের শাসককে বলা হয় নিজাম। এই হায়দ্রাবাদের প্রথম শক্তিশালী শাসক রূপে নিজামুল মুলকের নাম অবশ্যই আসবে, যার অপর নাম আসফ জাহা। এবং পরবর্তী আঞ্চলিক শক্তি অযোধ্যা। অযোধ্যার শাসককেও বলা হতো নবাব। সেই সময়ের বিখ্যাত নবাব ছিলেন সাদাত খান, এবং পরবর্তী উল্লেখযোগ্য শাসকের মধ্যে যার নাম আসে তিনি হলেন সুজাউদ্দৌলা। এই যে তিন প্রধান শক্তি, তারা নিজেদেরকে আঞ্চলিক রাজা রূপে সর্বে সর্বা ভেবে ফেলেছিলেন। এই কারণে তারা ছিল মোগল সম্রাটের কন্ট্রোলের বাইরে। এই যে প্রধান আঞ্চলিক শক্তিগুলো আমরা পড়লাম, তার মধ্যে প্রথম হলো বাংলা। এই বাংলার ঔরঙ্গজেবের সময়কালীন শক্তিশালী সম্রাট হিসেবে যার নাম প্রথম মাথায় আসে তিনি হলেন মুর্শিদ কুলি খাঁ। এই মুর্শিদ কুলি খানের নাম থেকেই আমাদের জেলার নাম হয়ে যায় মুর্শিদাবাদ। ঔরঙ্গজেবের আমলে তাকে পদ দেওয়া হয় বাংলার দেওয়ান পদ। এই দেওয়ান পদ নিয়ে বাংলাতে আসে মুর্শিদ কুলি খাঁ। এখান থেকে কর আদায় করে সেটা দিল্লিতে পাঠানোর দায়িত্ব তাকে দেওয়া হয়, এবং পরবর্তীকালে 1717 খ্রিস্টাব্দে তাকে বাংলার নাজিম পদ দেওয়া হয়, আরও বড় পদ। এই পদ দ্বারা তিনি রাজস্ব ব্যবস্থা নিয়ন্ত্রণ করা শুরু করেন এবং প্রশাসনিক শাসনও নিজের হাতে নিয়ে নেন। যখনই তার হাতে রাজস্ব ব্যবস্থা এবং প্রশাসনিক শাসনভার চলে আসে, তখনই তিনি নিজেকে স্বয়ংসম্পূর্ণ স্বাধীন সম্রাট হিসেবে ঘোষণা করেন। একটা দেশের যখনই দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পাবে, তখনই সেই দেশের অর্থনীতিও বৃদ্ধি পাবে। অর্থাৎ এই বাংলার অর্থনীতির গ্রাফ ক্রমশই ওপরে উঠতে থাকে। এতে করে কি হয়? ব্যবসায়ীদের সামাজিক ক্ষমতা বৃদ্ধি হয়। সেই সময় কিছু বণিক গোষ্ঠীরও আবির্ভাব হয়, যার মধ্যে তিনটে নাম খুবই গুরুত্বপূর্ণ। একটা হলেন উমিচাঁদ। উমিচাঁদ ছিলেন সেই সময়ের প্রধান প্রভাবশালী ব্যবসায়ী, এবং খোজা ওয়াজিদ, ইনিও ছিলেন প্রভাবশালী একজন ব্যবসায়ী। আর সেই সময়ের যে প্রধান বণিক গোষ্ঠী ছিল, তার মধ্যে শ্রেষ্ঠ ছিল জগৎ শেঠের পরিবার। এই যে জগৎ শেঠ তোমরা নাম দেখছো, এটা কিন্তু কোনো নাম না, এটা জাস্ট একটা উপাধি। এই জগৎ শেঠের পরিবার ছিল ব্যাংকার তখনকার দিনে। এখন যে ব্যাংকিং সিস্টেম তোমরা লক্ষ্য করো, ব্যাংক এখানে ওখানে গজে উঠেছে, সেই ব্যাংকিং সিস্টেম প্রথম চালু করেন কিন্তু এরা বাংলাতে। এই জগৎ শেঠের পরিবার বাংলাতে ব্যাংকিং ব্যবস্থার সূচনা করে, এবং এদের নিয়ন্ত্রণে ছিল বাংলার রাজকোষ এবং ট্যাক্সাল, যেখানে মুদ্রা তৈরি হয়। মুদ্রা ব্যবস্থার মেন ভিত্তি ট্যাক্সাল, সেটার নিয়ন্ত্রণই ছিল জগৎ শেঠের হাতে। তাহলে কত বড় ক্ষমতার অধিকারী তোমরাই ভাবো। রাজকোষ, ট্যাক্সাল দুটোই জগৎ শেঠের পরিবারের হাতে। তাহলে রাজাকেও তারা পরোক্ষভাবে অবশ্যই নিয়ন্ত্রণ করত, কারণ আগেই আমরা পড়েছি মোগল সম্রাটরা যেরকম অভিজাতদের ওপর ডিপেন্ড করে থাকতো, একইভাবে বাংলার সম্রাটদেরও এই সমস্ত অভিজাতদের ওপর ডিপেন্ডেন্সি ছিল। এবারে চলে আসি বণিক রাজা আমরা কাদের বলবো। এই যে আমরা দেখলাম মুর্শিদাবাদের রাজনীতি অর্থনীতিতে এই বণিকদের প্রভাব ছিল অপরিসীম। এই সমস্ত অভিজাত বণিক ব্যবসায়ীদের বলা হতো বণিক রাজা। বিশেষভাবে এই তিনজন, উমিচাঁদ, খোজা ওয়াজিদ এবং জগৎ শেঠের উপাধিপ্রাপ্ত এই ব্যক্তি, এই তিনটে নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপর বাংলায় চলে আসে আলিবর্দী খানের রাজত্ব। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর কিছুদিন ক্ষমতা শূন্যতা দেখা দেয় মুর্শিদাবাদে। তারপর আলিবর্দী খানের উত্থান হয়। আলিবর্দী খানের উত্থানের পর মোগলের যে নিয়ন্ত্রণ বাংলার ওপর, সেই নিয়ন্ত্রণ আস্তে আস্তে হারিয়ে যায়। অর্থাৎ মোগল নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমাদের বাংলা। দিল্লিতে আর রাজস্ব পাঠানো হয় না আলিবর্দী খানের উত্থানের পর থেকে। এবং তিনি মুর্শিদাবাদে মারাঠা যে তখনকার দিনে আসতো এবং লুটপাট চালিয়ে আবার ফিরে যেত, এই জিনিসটা কন্ট্রোল করারও কিন্তু চেষ্টা করেন। এভাবেই বাংলা হয়ে ওঠে কার্যত স্বাধীন রাষ্ট্র। এই আলিবর্দী খাঁর মৃত্যুর পর
যখন সম্রাট রূপে সিরাজউদ্দৌলা উঠে আসে, তখন সেই দরবারে অনেকে ভেতর ভেতর এই সিরাজউদ্দৌলার উপর কনস্পিরেসি চালায় এবং উনারা চাইতেন না যে সিরাজ রাজা হিসেবে অবতীর্ণ হোক। এছাড়াও সেই সময় ব্রিটিশদের প্রাধান্যও বেড়ে যায় এই বাংলায়। ক্রমশই তাদের রাজদরবারের বিশ্বাসঘাতকতা এবং ব্রিটিশ শক্তির আক্রমণের জন্য শুরু হয় পলাশির যুদ্ধ। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা সম্পূর্ণরূপে হেরে যায় এবং বাংলা চলে যায় ব্রিটিশদের দখলে। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এই বাংলা চলে যায় ব্রিটিশ সাম্রাজ্যের হাতে পলাশির যুদ্ধের পর। 1757 সালে হয় পলাশির যুদ্ধ। তারপর ব্রিটিশ সাম্রাজ্য এই পুরো বাংলাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে। কেমন লাগলো বন্ধুরা এই ইতিহাসের গল্প? কমেন্টে জানিও। থ্যাংক ইউ।